তিশা আর আদিত্যকে একসাথে বাড়িতে ঢুকতে দেখে বেশ অবাক হন মেরিনার রহমান। অবাক হওয়ার কারণ আছে, এরা দুইজন কেউ কাউকে দেখতে পারে না। যখনই দুইজন এক জায়গায় হয় তখনই কিছু না কিছু বিপত্তি ঘটায়। এজন্য মেরিনা রহমান মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যান। এরা দুইজন যা করে, এবার এদের পেটে বাচ্চা কাচ্চা হলে না জানি কি করবে। মেরিনা রহমান আজ মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে, আদিত্য আর তিশাকে একসাথে এক রুমে রাখবে। এতে যদি দুজনের মধ্যে একটু ভাব বিনিময় হয়, এই আশায় আদিত্য সোজা নিজের রুমে চলে যায়। তিশা মেরিনা রহমানকে সালাম করে কুশল বিনিময় করে কিছুক্ষণ কথা বলে নামিরার কাছে চলে যায়। আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আব্বু কোথায় আম্মু? তোমার আব্বু একটু বাহিরে গেছেন। ওই তো তোমার আব্বু চলে এসেছে। কেমন আছে আমার আম্মা জান? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। আপনি কেমন আছেন? শুনলাম ইদানিং নাকি বেশি বেশি মিষ্টি খাচ্ছেন। আমিও ভালো আছি আম্মা জান, কিন্তু এত গোপন কথা তুমি কি করে জানলে? এত কিছুক্ষণ আগে আম্মা জান বলে ডাকলেন, এখন আবার জিজ্ঞেস করছেন গোপন কথা কিভাবে জানলাম? তাই তো, মায়েরা সন্তানের কথা জানবে না তা তো কারা জানবে বলেন তো? তাও তো ঠিক, মায়েরা জানবে না তো কারা জানবে? হ্যাঁ, যাই হোক, মিষ্টি কিন্তু এবার থেকে কম করে খেতে হবে। একটু ভালো করে বলো তো, তুমি আমার কথায় তো তোরাই কেয়ার করে না। অসুস্থ হলে কে কষ্ট পাবে? দিনকে দিন যত বয়স বাড়ছে ততই বাচ্চাদের মতো ব্যবহার করছে। আরে তুমি থামো তো, আমার কিছু হবে না। আমার ছেলে ডাক্তার না, কিছু হলে সে ঠিক সারিয়ে তুলবে তার বাবাকে। আচ্ছা হইছে, এবার রুমে যাও। মা ফ্রেশ হয়ে এসো। আর আমি কথায় ভুলে গেছিলাম, আমার আম্মাজান এতক্ষণ বাহিরে ছিল, তার ফ্রেশ হওয়া দরকার। ইটস ওকে আব্বু, সমস্যা নাই, আমি যাচ্ছি ফ্রেশ হয়ে আসি। যাও ফ্রেশ হয়ে এসব বা খাবার খেতে। নামিরা, দিয়া, সোনিয়া, প্রীতি, নেহা একসাথে বসে গল্প করছে। প্রীতির কোলে কামিয়া, সে বারবার তাকে আদর দিচ্ছে। তিশা রুমে এসে সর্বপ্রথম কামিয়াকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করলো, তারপর ফ্রেশ হতে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাহিরে আসতেই দেখা হয় সোনিয়ার মায়ের সাথে। নামিরা কাল চলে যাবে সিলেটে সোনিয়াদের বাসায়। যেহেতু সোনিয়াদের এক্সাম শেষ হয়ে গেছে, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাবে। সোনিয়ার মায়ের সাথে তিশা কুশল বিনিময় করলো। আসসালামু আলাইকুম মামনি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। এত দেরি হলো কেন আসতে? পথে কোনো সমস্যা হয়নি তো? না মামনি, কোনো সমস্যা হয়নি, এমনি বাইরে একটু কাজ ছিল, তাই শেষ করে আসতে দেরি হয়ে গেছে। জানি না রে বাপু, তোদের কিসের এত কাজ থাকে বাহিরে? কাজ থাকতেই পারে আন্টি। হ্যাঁ জানি। তুই একেবারে রেডি হয়ে এসেছিস তো? চল মামনি, নিচেই চলো, রাত অনেক হয়ে গেছে, খাবার খেতে চলো, আম্মু ডাকতেছে। চল। কথাটা বলে সবাই নিচে চলে গেল। রুমে বসে থাকলো নামিরা আর কামিয়া। নামিরার খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সোনিয়ার মা নামিরাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছেন। কামিয়ার বয়স এখন 3 মাস। নামিরা এখন পুরোপুরি সুস্থ। সিজারের সময় সে অনেক অসুস্থ হয়ে গেছিল, যার জন্য সুস্থ হতে একটু সময় লেগেছিল। নামিরা রুমে বসে বসে একা একা ভাবতে লাগলো আগেকার দিনের কথা, যখন সে আর কাহির একসাথে ছিল। কাহির কখনোই বাচ্চা নিতে চাইতো না, কারণ সে নামিরার ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবে না। এই জন্য নামিরা চুরি করে বাচ্চাটা নিয়েছিল। একবার যদি কোনোভাবে বাচ্চা পেটে আসে, তখন আর কাহির কোনো বাধা দিতে পারবে না, এই জন্যই চুরি করেই নিয়েছিল। তার শারীরিক কিছু সমস্যা ছিল, যার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাটা নেওয়া। কাহির নিজেই একজন ডাক্তার, তবুও সে অন্য ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে বাচ্চা নিয়েছিল। কাহির রোজ তাকে ফিল খাওয়াতো আইসক্রিমের সাথে মিশিয়ে। কাহির রোজ আসার সময় একটা করে আইসক্রিম নিয়ে আসতো নামিরার জন্য। নামিরা প্রথম বুঝতো না, কিন্তু একদিন আইসক্রিম খেতে গিয়ে সেই ওই ওষুধটা পায়। তারপর প্রায় চেক করে দেখে ওই ওষুধটা আছে। এজন্য কাহির যখন ওয়াশরুমে ঢুকে যেত, তখন সে আইসক্রিম ফেলে দিত।
তারপর ঠোঁটের পাশে হালকা লাগিয়ে রাখতো যাতে কাহির বুঝতে না পারে যে সেটা খায়নি। কিরে মীরা, কি ভাবছিস? কিছু না সোনিয়া, এমনি। আবার তুই ওই কাপুরুষটার কথা ভেবে চোখের পানি ফেলছিস? তোকে আর কতবার বলবো বলতো, আমি সত্যিই ওর কথা ভাবছিলাম না। তাহলে তোর চোখে পানি কেন? জানি না। ওকে ভুলে জানা দোস্ত, তোর পুরো একটা জীবন পড়ে আছে। তুই চাইলে নিজের জীবনটাকে দ্বিতীয় একটা সুযোগ দিতে পারিস। আমি বলবো না তুই নিজের জীবনটাকে একটা সুযোগ দে, কিন্তু আমি এটা বলবো যে তুই তোর সন্তানকে নিজের মতো করে বড় করে তোল, যাতে ভবিষ্যতে ওদের সাথে দেখা হলে ওরা যেন বাচ্চাকে নিয়ে আফসোস করতে পারে। নামিরা, এসব ভেবে আর মন খারাপ করিস না সোনা, বাচ্চাটার জন্য হলেও তুই প্লিজ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আয়। আমি ঠিক আছি সোনিয়া, আমি ওদের কথা ভাবতে চাই না, কিন্তু ওরা বারবার আমার ভাবনার মাঝে চলে আসে। তুই ওদের নিয়ে ভাবিস, এজন্য ভাবনার মাঝে ওরা চলে আসে। আমি সত্যি কথা বলছি, আমি ওদের নিয়ে ভাবি না। এসব ভাবির বন্ধ করতো, বিরক্তিকর লাগছে আমার। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই আমাকে কথা দে তুই আর ওদের কথা ভাববি না। আমি তোকে কথা দিলাম আমি আর ওদের কথা ভাববো না, প্রমিস। পিঙ্কি, প্রমিস। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে যে যার রুমে চলে গেল। তিশা আর মেরিনা বেগম বসে আছে বলে ভুল হবে, মেরিনা রহমান তিশাকে বোঝাচ্ছেন আজকে রাতটা যেন আদিত্যের রুমেই কাটায়। কিন্তু তিশা তো তিশাই, সে এক কথায় অনড়, সে কিছুতেই আদিত্যের রুমে থাকবে না। তখন গাড়ির ভিতরে ওভাবে কিস করায় বেশ লজ্জা পায় তিশা। আদিত্য বেশি সময় নিয়ে চুমু খায়নি, মাত্র 30 মিনিট খেয়েছিল। তারপর আদিত্য তিশার মাথা নিজের বুকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছিল। তিশাও আদিত্যের সাথে গল্প করছিল। কথা বলার এক পর্যায়ে তাদের ভিতর আবারও ঝগড়া হয়ে যায়। এজন্য তিশা আর আদিত্য রুমে থাকতে চাচ্ছে না, কিন্তু মেরিনা রহমান তার কথা শুনছে না। দেখো তিশা, ভালোভাবে বলছি আজকের রাতটা আদিত্যের রুমে থাকো প্লিজ। আম্মু, আমাকে জোর করো না, আমি ওর রুমে থাকবো না। দেখো তিশা, আমার মুখে মুখে তর্ক করা আমি একটুও পছন্দ করি না। সে তুমি আমাকে পছন্দ না করতেই পারো, কিন্তু আমি এখন তোমার ছেলের রুমে থাকবো না। বাড়িতে আজ মেহমান আসছে, তার উপর প্রীতি, দিয়া, সুনিয়া, নেহা এরা রয়েছে। সবার জায়গা হলেও তোমার জায়গা হচ্ছে না। এজন্য আমি বলছি তুমি আদিত্যের রুমে থাকো। আমাকে একটা বালিশ আর একটা কাঁথা দিয়েন, আমি নিজেই ঘুমিয়ে পড়ব। তুমি রহমান বাড়ির বড় বউ, আর তুমি কিনা নিচে সবার কথা বলছো, তাতে কি হয়েছে? আম্মু, বাড়িতে অনেক মেহমান আছে, আমার জায়গা হচ্ছে না। এজন্য আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। তুমি সোজা আদিত্যের রুমে গিয়ে ঘুমাও। আম্মু প্লিজ, নো এক্সকিউজ। অগত্যা একরাশ মন খারাপ নিয়ে আদিত্যের রুমের সামনে এসে দাঁড়ালো তিশা। আজ সোনিয়া মেরিনা রহমান চলে গেলেন নামিরার রুমে। মেয়েটা কালকে চলে যাবে, তার কেন জানি খুব কষ্ট হচ্ছে। নামিরার প্রতি এক অদ্ভুত টান অনুভব করে মেরিনা রহমান। মেয়েটাকে দেখলে তার বাবা মায়ের কথা খুব মনে পড়ে। এই অল্প কয়েকদিনে মেয়েটার প্রতি বেশ ভালোভাবে মায়ায় জড়িয়ে পড়েছে। কাল চলে যাবে, আর আজ তার খুব কান্না পাচ্ছে। নামিরা যদিও আর কয়েকদিন পরে এখানে চলে আসবে, তবুও তার কেমন যেন খারাপ লাগছে। আজকে নামিরার কাছে সে থাকবে মেরিনা রহমান, আর স্বামী আর মা থাকবে নামিরার কাছে, আর বাকিরা এক ঘরে থাকবে সুযোগ বুঝে। আদিত্যর কাছে তিশাকে পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর তিশা ফিরে এসেছে দেখে তিনি জিজ্ঞেস করলেন কেন ফিরে এসেছে। তারপর তিশা বলতে শুরু করলো। আদিত্যর রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে তিশা। সে ভাবছে ভিতরে ঢুকবে কি ঢুকবে না। দরজাটা হালকা ফাঁক করাই আছে। সে প্রথমে ভাবলে নক করবে, কিন্তু পরে নক না করে ঢুকে যায় রুমে। তারপর সোজা গিয়ে বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। শাওয়ার নিয়ে মাত্র রুমে আসলো আদিত্য বিছানার দিকে চোখ যেতে ব্রু কুচকে যায়। এই গরমে কে এভাবে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, তাও আবার তার রুমে। সে পুরো মানুষটাকে খুঁটিয়ে দেখছে। গরমের মধ্যে তিশা তার পা দুটো বাহিরে বের করে রেখেছে। পায়ের নুপুর দেখেই চিনতে পেরেছে আদিত্য। তিশাকে দেখে আদিত্যের মেজাজ গরম হয়ে গেল তখনকার রাগে। সে কোনো কিছু না ভেবে এক ঝটকায় তিশাকে তুলে ফেলে, তারপর পাজা কোলো করে নিয়ে গিয়ে
গিয়ে দরজার বাহিরে রেখে আসে, তারপর মুখের উপর দরজা লাগিয়ে দেয়। এদিকে পুরো ঘটনার কিছু না বুঝেই তিশা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তারপর আস্তে আস্তে পুরো ঘটনা বুঝতে পেরে সে রাগে হিস করতে করতে ধাক্কা দেয়। কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর আদিত্য দরজা খুলে দেয়। দরজা খুলতেই তিশা হামলে পড়ে আদিত্যের উপর। আদিত্যের হাত কামড়ে নিজের রাগ মেটায়। তারপর আদিত্যকে উদ্দেশ্য করে বলে, আপনার সাহস হয় কি করে আমাকে রুম থেকে বের করে দেওয়ার? এটা আমার রুম, আমি কাকে রাখবো কি রাখবো না সেটা তো আমার ব্যাপার। আমাকে কেন বের করে দিলেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি তোমাকে বের করে দিয়েছি। আপনি জানেন এখানে আমি নিজের ইচ্ছায় আসিনি। জানি তো, আম্মু তোমাকে জোর করে পাঠিয়েছে, এজন্যই তো বের করে দিলাম। যদি নিজের ইচ্ছায় আসতে তাহলে এতক্ষণে তোমার পেটে বাবু ঢোকানোর ব্যবস্থা করতাম। নির্লজ্জ, জলদি আমার রুম থেকে বের হও। হব না, এটা আমার রুম। তুমি বের হবে নাকি আমি জোর করে বের করে দেব? যা ইচ্ছা করো না, আমি বেরোবো না। 108 ডিগ্রি রাগ নিয়ে আবারও আদিত্য তিশাকে পাজা কোলে তুলে নিল। তারপর রুমের বাহিরে রেখে মুখের উপর আবারও দরজা বন্ধ করে দিল। এই কথাগুলো শুনে রিনা রহমান বেশ রেগে যান। তিনি তিশার হাত ধরে নিয়ে যায় আদিত্যের রুমে। তারপর অনেক বকাবকি করে রেখে আসে তিশাকে। তিশা এক সাইডে অল্প জায়গার মধ্যে শুয়ে আছে, বেশি অর্ধেক জায়গায় পড়ে আছে। তিশা ঘুমিয়ে যেতে আদিত্য তিশাকে বুকের ভেতর জড়িয়ে নেয়। তারপরও ঠোঁটে একটা চুমু খেয়ে গলায় বাইট করে ঘুমিয়ে পড়ে। রাত 2টা কি 3টা বাজে। সবাই ঘুমিয়ে গেলেও নামিরার চোখে ঘুম নেই। সে মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ত। বাচ্চাটা অনেকক্ষণ ধরেই জ্বালাচ্ছে। সে হেঁটে নিয়ে বেড়াচ্ছে, কাউকে ডাকেনি। ডাকলে অবশ্য তার এমন কষ্ট করতে হতো না। সে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য বুকের মধ্যে নিয়ে আস্তে আস্তে মেয়ের সাথে কথা বলছে। মেয়েটাকে পেয়ে আসলে অনেক খুশি নামিরা। তার জীবন থেকে অনেকগুলো পাখি চলে গেলেও একটা পাখি রয়ে গেছে। সে পাখির নাম হলো সুখ পাখি। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।